ধরুন যখন আমরা কোনো শারীরিক আঘাত বা একটা ডাক্তারি ডায়াগনোসিসের কথা বলি, সেখানে কিন্তু একটা অদ্ভুত রকম নির্দিষ্ট ব্যাপার থাকে। হ্যাঁ, মানে বিষয়টা বেশ মেকানিক্যাল আর কি। একদম তাই। অনেকটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো। ধরুন হাতের হাড় ভেঙে গেল, আমরা এক্স-রে করালাম, আর কালো ফিল্মের উপর সাদা ভাঙা দাগটা খুব স্পষ্টভাবে ফুটে উঠল। আর ডাক্তারও খুব সহজে আঙুল দিয়ে দেখিয়ে বলে দিতে পারেন যে সমস্যাটা ঠিক এই জায়গাতেই হয়েছে। ঠিক, বিষয়টা অত্যন্ত পরিষ্কার। হয় হাড় ভেঙেছে, নয়তো ভাঙেনি। সেখানে অস্পষ্টতার কোনো জায়গাই নেই। কিন্তু যখন আমরা মানুষের মনস্তত্ত্ব বা ক্রমাগত ব্যর্থতার জগতে প্রবেশ করি, তখন হঠাৎ করেই যেন সেই এক্স-রে মেশিনটা পুরোপুরি অকেজো হয়ে যায়। কারণ মনের ভেতরে ভাঙনটা কোথায় ধরেছে বা কতটা গভীর হয়েছে সেটা তো আর বাইরে থেকে কোনোভাবেই দেখা যায় না। একদম দেখা যায় না। চারপাশের দৃশ্যপট তখন বড্ড ঘোলাটে মনে হয়। আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই এক অদৃশ্য ভাঙন এবং সেই ভগ্নস্তূপ থেকে পুনরায় নিজেকে তৈরি করার বিজ্ঞান নিয়ে কথা বলব। আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি হল শেষ ট্রেনটা এখনো যায়নি নামের একটি অত্যন্ত গভীর এবং মনস্তাত্ত্বিক গল্প। হ্যাঁ, গল্পের শুরুতেই আমরা অর্ণব নামের এক তরুণকে দেখতে পাই। রাত তখন প্রায় 11টা বাজে। একটা লোকাল স্টেশনের শুনশান বেঞ্চে সে একা মাথা নিচু করে বসে আছে। হাতে একটা পুরনো ব্যাগ, সারা চোখে মুখে সীমাহীন ক্লান্তি। আর মনের ভেতরে হাজারটা মৃত স্বপ্ন। এই যে স্টেশনের বেঞ্চে বসে থাকার দৃশ্যটা, এটাকে কিন্তু শুধু একটা গল্পের সাধারণ বর্ণনা হিসেবে দেখলে ভুল হবে। মানে এর পেছনে আরও বড় কোনো অর্থ আছে। অবশ্যই। আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য বা মিশন শুধু একটা ব্যর্থ তরুণের মন খারাপের গল্প শোনানো নয়। আমরা আজ বিশ্লেষণ করব কিভাবে একজন মানুষ একেবারে খাদের কিনারা থেকে দাঁড়িয়ে নিজের মনস্তত্ত্বকে ডিকনস্ট্রাক্ট করে। এবং নতুন করে নিজের পরিচয় তৈরি করে, তাই তো? ঠিক তাই। টানা ৩ বছর ধরে বিভিন্ন চাকরির পরীক্ষায় ব্যর্থ হওয়া একজন মানুষের মানসিক স্থিতি ঠিক কেমন হতে পারে, তার ব্রেনের ভেতরে কি ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে, সেটাই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। আর সেই অন্ধকার জায়গা থেকে আলোতে ফেরার বিজ্ঞানসম্মত প্রক্রিয়াটি ঠিক কী, সেটাও আমরা বোঝার চেষ্টা করব। এই ৩ বছরের জার্নিটা অর্ণবের জন্য কতটা ভয়াবহ ছিল, তা আমরা গল্পের প্রেক্ষাপট থেকেই বেশ স্পষ্টভাবে বুঝতে পারি। সে একটার পর একটা পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ ফেস করেছে। কিন্তু প্রতিবার ফলাফল সেই একটাই, মানে সেই আপনি নির্বাচিত হননি মার্কার রিজেকশন লেটার। আর সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয়টা হলো তার আশেপাশের বন্ধুরা ততদিনে জীবনে অনেক দূর এগিয়ে গেছে। হ্যাঁ, কেউ হয়তো কর্পোরেট জগতে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কেউ নিজের ব্যবসা শুরু করে থিতু হয়েছে, আবার কেউ বা স্কলারশিপ নিয়ে বিদেশে পাড়ি দিয়েছে। আর অর্ণব, সে এখনও জীবনের সেই একই জায়গায় থমকে আছে, বাবার সেই ছোট দোকানের সামান্য আয়ের উপর নির্ভরশীল। এখানেই গল্পের একটা অত্যন্ত সংবেদনশীল এবং রূঢ় বাস্তবতার দিক ফুটে ওঠে। একদম। সেদিন সকালে বাড়ি থেকে বেরোয়ার সময় অর্ণবের বাবা তাকে এমন একটা কথা বলেছিলেন, যা তার ভেতরের শেষ আত্মবিশ্বাসটুকুও পুরো গুড়িয়ে দিয়েছিল। বাবা বলেছিলেন, তুই যদি আর না পারিস, দোকানে বসে যা বাবা, জীবন সবার জন্য বড় স্বপ্ন রাখে না। কথাটা শুনলেই বুকে বাজে। যদি আমরা বিষয়টা একটু তলিয়ে দেখি, এই ধরনের কথাগুলো একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। যখন একটা ইমারাতের ভিত আগে থেকেই নড়বড়ে থাকে, তখন কাছের মানুষের এমন একটা কথা যেন ভূমিকম্পের মতো কাজ করে। পুরো আত্মবিশ্বাসের ইমারতটাই ধসে পড়ে তখন। কারণ বাবা তো কোনো খারাপ উদ্দেশ্যে কথাটা বলেননি, তিনি বাস্তবতার কথা ভেবেই বলেছেন। আর ঠিক এই কারণেই কথাটা অর্ণবের কাছে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে। বাবাদের এই ধরনের কথাগুলো আসলে আমাদের সামাজিক কাঠামোর একটা নিখুঁত প্রতিচ্ছবি। সমাজ তো আমাদের মাথার ভেতর একটা অদৃশ্য ঘড়ি বা টাইমলাইন ফিট করে দিয়েছে। ওই যে ২৬ বছর বয়সে চাকরি পেতে হবে, ২৮-এ থিতু হতে হবে। ঠিক। আর ৩০-এর মধ্যে সংসার। এই যে একটা অলিখিত রুটিন, এর বাইরে গেলেই সমাজ ধরে নেয় মানুষটা ব্যর্থ। অর্ণবের বাবার কথাটা সেই সামাজিক হিসেব নিকেশেরই একটা স্বাভাবিক বহিঃপ্রকাশ। কিন্তু মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে অর্ণবের কাছে এই কথাটা ছিল তার আইডেন্টিটি বা পরিচয়ের ওপর চূড়ান্ত আঘাত। একদম ঠিক বলেছেন। এতদিন সে নিজেকে একজন চাকরি প্রার্থী বা ভবিষ্যতের সফল মানুষ হিসেবে দেখত,
কিন্তু বাবার ওই কথাটা তাকে যেন এক ধাক্কায় তার নতুন পরিচয়টা বুঝিয়ে দিল। সে একজন অযোগ্য সন্তান, যাকে শেষ পর্যন্ত ওই ছোট দোকানেই বসতে হবে। যখন পরিবারের সবচেয়ে কাছের মানুষটি এমন কথা বলে, তখন মানুষের মস্তিষ্ক সেটাকে একটা চূড়ান্ত রায় বা ভার্ডিক্ট হিসেবে গ্রহণ করে। আর স্টেশনে বসে অর্ণব যখন ভাবছিল যে হয়তো সে কোনোদিন সফল হবে না, সেটা আসলে তার সেই ধসে পড়া পরিচয়েরই প্রতিধ্বনি। এই ধসে পড়া পরিচয়ের জায়গাটাতেই কিন্তু গল্পের একটা চমৎকার বাঁক আসে। ঠিক সেই চরম হতাশার মুহূর্তেই স্টেশনে অর্ণবের পাশে এসে বসেন একজন বয়স্ক লোক, সাধারণ পোশাক, সাদা দাড়ি। কিন্তু লোকটির চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত স্থিরতা ও শান্তি। অর্ণব যখন নিজের অজান্তেই তার হতাশার কথা প্রকাশ করে ফেলে, স্বীকার করে নেয় যে সে জীবনে হেরে গেছে। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। ওই বৃদ্ধ লোকটি তখন একটা খুব সাধারণ প্রশ্ন করে বসেন। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি জানো ট্রেন মিস করলে মানুষ কি করে? উত্তরটা তো খুবই সোজা এবং স্বতঃস্ফূর্ত, পরের ট্রেনের জন্য অপেক্ষা করে। এই সাধারণ কথোপকথনটা শুনলে মনে হয় যেন একটা ফিলোসফিক্যাল ধাঁধা, কিন্তু এর ভেতরে তো একটা বিরাট সত্য লুকিয়ে আছে, তাই না? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই রূপকটি আসলে আমাদের মানসিক দৃষ্টিভঙ্গির একটা খুব বড় ত্রুটিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মানে আমাদের চিন্তাভাবনার সমস্যাটার কথা বলছেন? হ্যাঁ, দৈনন্দিন জীবনে যখন আমরা কোনো বাস বা ট্রেন মিস করি, তখন কিন্তু আমরা রাস্তায় বসে কেঁদে ভাসাই না, বা ভাবি না যে আমাদের যাতায়াত ব্যবস্থা চিরকালের জন্য ধ্বংস হয়ে গেছে। আরে তাই তো, আমরা খুব লজিক্যালি জানি যে কিছুক্ষণ পর আরেকটা ট্রেন ঠিকই আসবে। কিন্তু জীবনের ক্ষেত্রে, বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে, যখন আমরা কোনো একটা সুযোগ মিস করি, তখন আমরা সম্পূর্ণ অযৌক্তিকভাবে ধরে নিই যে সব শেষ। এর কারণ ওই যে একটু আগে বললেন, অদৃশ্য টাইমলাইন। একদম। আমরা ভাবি জীবনের ট্রেন একবারই আসে, কিন্তু বৃদ্ধ লোকটি এই সাধারণ প্রশ্নের মাধ্যমে অর্ণবের মাথার ভেতরে থাকা সেই ভুল ধারণার মূলে আঘাত করেছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যে সময় যেমন প্রবাহমান, সুযোগও ঠিক তেমনি নিরন্তর আসতে থাকে। সুযোগের কোনো ডেডলাইন হয় না, ডেডলাইন আমরা আমাদের মনের ভেতরে তৈরি করি। কিন্তু এখানেই আমার একটা শক্ত খটকা আছে। কি রকম খটকা? এই যে আমরা এত সুন্দর করে অ্যানালজি দিয়ে কথাগুলো বলছি, বাস্তবে কি ব্যাপারটা এত সোজা? অর্ণবও কিন্তু ঠিক এই পুশব্যাকটাই করেছিল। হ্যাঁ, সে তো বেশ বিরক্ত হয়েই উত্তর দিয়েছিল। সে বলেছিল যে সবাই এসব বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবে হারতে হারতে মানুষ ভিতর থেকে শেষ হয়ে যায়। অর্ণবেরই কথাটা তো ফেলে দেওয়ার মতো নয়। একদমই নয়। অর্ণবের কথাটা অত্যন্ত বাস্তবসম্মত। যদি আমরা বিজ্ঞানের দিক থেকে দেখি, একজন মানুষ যখন ৩ বছর ধরে শুধু ব্যর্থ হচ্ছে, তার ব্রেন তো ততদিনে একটা নেতিবাচক প্যাটার্ন তৈরি করে ফেলেছে। সেখানে একজন অপরিচিত মানুষের বলা একটা ট্রেনের রূপক কি ম্যাজিকের মতো কাজ করতে পারে? না, শুধু কথায় ম্যাজিক হয় না। একটা সাধারণ ফিলোসফিক্যাল কথা শুনে কি ব্রেনের কেমিস্ট্রি রাতারাতি বদলে যাওয়া সম্ভব? আপনার এই খটকাটা একদম বৈজ্ঞানিক এবং অত্যন্ত যৌক্তিক। অর্ণব যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, সাইকোলজির ভাষায় তাকে বলা হয় লার্নড হেল্পলেসনেস বা শেখা অসহায়ত্ব। ও আচ্ছা, ওই যে বিখ্যাত মনোবিজ্ঞানী মার্টিন সেলিগম্যান এই তত্ত্বটি আবিষ্কার করেছিলেন। ঠিক ধরেছেন। যখন কোনো মানুষ বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়, তখন তার মস্তিষ্ক ধীরে ধীরে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার রিলিজ করা কমিয়ে দেয়। আর ডোপামিনই তো আমাদের কোনো কাজে চেষ্টা করার জন্য ড্রাইভ বা শক্তি যোগায়। একদম। বারবার ব্যর্থ হলে ব্রেন বুঝতে শেখে যে চেষ্টা করা মানেই শুধু কষ্ট পাওয়া, কোনো রিওয়ার্ড বা পুরস্কার নেই। তখন ব্রেন শক্তি বাঁচানোর জন্য মানুষকে ভেতর থেকে নিষ্ক্রিয় করে দেয়। মানুষ হাল ছেড়ে দেয়। তার মানে অর্ণব ঠিক এই লার্নড হেল্পলেসনেসের ফাঁদেই আটকে ছিল। হ্যাঁ, তাই আপনার পয়েন্টটা একদম সঠিক। শুধু একটা ট্রেনের রূপক দিয়ে এই ডোপামিনের অভাব বা কেমিক্যাল ইমব্যালেন্স দূর করা কোনোভাবেই সম্ভব নয়। বৃদ্ধ লোকটিও কিন্তু তার জীবনের অভিজ্ঞতা থেকে এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। আর সেই কারণেই তিনি শুধু একটা দার্শনিক উপদেশের মধ্যে সীমাবদ্ধ থাকেননি। এখানে বিষয়টা সত্যিই খুব আকর্ষণীয় হয়ে ওঠে। হ্যাঁ, তিনি তো নিজের পকেট থেকে একটা পুরনো কলম বের করে আনেন। আর অর্ণবকে নিজের জীবনের গল্প শোনান। তিনি জানান, ওই একই কলমটা দিয়ে তিনি একসময় নিজের বিশাল অফিসে বসে বড় বড় ফাইলে সই করতেন। এরপর তার ব্যবসায় চরম ধস নামে। তিনি দেউলিয়া হয়ে যান। নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হয়। চারপাশের মানুষ, এমনকি নিজের আত্মীয়স্বজনরাও পার্টি নিয়ে হাসাহাসি করে এবং দূরে সরে যায়। অর্ণব যে হতাশার ভেতর দিয়ে যাচ্ছে, এই বৃদ্ধ লোকটি তার চেয়েও বহুগুণ ভয়াবহ একটা সামাজিক চরম অপমানের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন।
যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, এই জায়গাটা আমাদের মনস্তত্ত্বের আরেকটা বড় দিক উন্মোচন করে। সেটা হলো নিজের পরিচয় বা আইডেন্টিটি মুছে ফেলার সাহস। আইডেন্টিটি মুছে ফেলা একটু বুঝিয়ে বলবেন? বৃদ্ধ মানুষটির গল্পটা বিশ্লেষণ করলে দেখবেন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু টাকা হারানো ছিল না। তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজের ওই সফল ব্যবসায়ী পরিচয়টা হারিয়ে ফেলা। ও আচ্ছা, ৪৮ বছর বয়সে যখন একজন মানুষকে সব হারিয়ে শূন্য থেকে শুরু করতে হয়, তখন তার ইগো বা অহংকার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ঠিক, কিন্তু তিনি সেই ইগোটাকে একপাশে সরিয়ে রেখেছিলেন। দিনের বেলা তিনি ছোটখাটো সাধারণ কাজ করতেন আর রাতে জেগে পড়াশোনা করতেন। এভাবে টানা ৫ বছর অমানসিক পরিশ্রম করার পর তিনি সেই কোম্পানিরই মালিক হয়ে বসেন, যেখানে এক সময় চাকরির জন্য তাকে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছিল। বৃদ্ধ লোকটি অর্ণবকে এই গল্পটা শুনিয়েছিলেন একটা কগনিটিভ ডিসোন্যান্স বা মানসিক ধাক্কা তৈরি করার জন্য। তিনি প্রমাণ করে দিলেন যে লার্নড হেল্পলেসনেসের দেয়ালটা আসলে দুর্ভেদ্য নয়। ৪৮ বছর বয়সে যদি একজন মানুষ নিজের ভেতরে সব বাধা ভেঙে নতুন করে শুরু করতে পারে, তবে অর্ণবের মতো তরুণের কাছে তো পুরো জীবনটাই পড়ে আছে। একদম, এই যে শূন্য থেকে শুরু করার সাহস, এটাই সবচেয়ে জরুরি। এই যে ৪৮ বছর বয়সে শূন্য থেকে শুরু করার কথা বললেন, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। বৃদ্ধের বলা একটা কথা এখানে খুব জোরালোভাবে স্ট্রাইক করে। জীবনে সবচেয়ে বড় হার হলো চেষ্টা বন্ধ করে দেওয়া। শুনতে হয়তো সাধারণ মোটিভেশনাল কোটের মতো লাগে। হ্যাঁ, কিন্তু আপনি একটু আগে যে ডোপামিন আর ব্রেনের মেকানিজমের কথা বলছিলেন, তার সাথে তো এর সরাসরি সম্পর্ক আছে, তাই না? হ্যাঁ, গভীর সম্পর্ক আছে। তো সিগন্যাল দেওয়া হচ্ছে যে খেলা এখনো শেষ হয়নি। অতীত যতই অন্ধকার হোক না কেন, বর্তমানের একটা ছোট চেষ্টাও তো ব্রেনকে নতুন করে বাঁচার সংকেত দিতে পারে। একদম সঠিক বিশ্লেষণ করেছেন। নিউরোসায়েন্সে এটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। আমাদের মস্তিষ্ক আসলে প্লাস্টিকের মতো নমনীয়। এটা যে কোনো বয়সেই নতুন আকার ধারণ করতে পারে। মানে আমাদের ব্রেন ফিক্সড কিছু নয়। না না, একেবারেই ফিক্স নয়। যখন আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাই, তখন আমাদের মস্তিষ্কের নিউরনগুলো নতুন নতুন সংযোগ তৈরি করে। বৃদ্ধ লোকটি যখন রাতে জেগে পড়াশোনা করতেন, তখন তার মস্তিষ্ক প্রতিদিন নতুন করে রিওয়ায়ার বা পুনর্গঠনিত হচ্ছিল। তিনি অর্ণবকে ওই পুরনো কলমটা দেখিয়ে আসলে এটাই বোঝাতে চেয়েছিলেন যে অতীতের ব্যর্থতার চিহ্নগুলোকে আমরা চাইলে আমাদের ধ্বংসের কারণ হিসেবে দেখতে পারি, আবার সেগুলোকে জেদের হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে পারি। বিষয়টা হলো আপনি আবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। তাহলে এই সব কিছু মানে কি দাঁড়ায়? এই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাতেই আসে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। স্টেশনে ট্রেন ঢোকার শব্দ হয়। আর বৃদ্ধ লোকটি উঠে দাঁড়িয়ে অর্ণবকে শুধু একটা কথাই বলে যান, মনে রেখো, শেষ ট্রেনটা এখনো যায়নি। লোকটি ট্রেনে উঠে চলে যান, আর অর্ণব সেই স্টেশনের নিস্তব্ধতায় অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এই যে অর্ণব স্থির হয়ে দাঁড়িয়ে রইল, এখানেই শুরু হয় আসল সংগ্রাম। হ্যাঁ, কারণ শুধু অনুপ্রেরণা তো বেশি দিন টেকে না। ঠিক, যদি আমরা বিষয়টা একটা রূপক দিয়ে বোঝার চেষ্টা করি, আগে অর্ণবের মাথার ভেতরে একটা নির্দিষ্ট রেল লাইন পাতা ছিল, যে লাইন দিয়ে কেবল হতাশা, ব্যর্থতা আর আমাকে দিয়ে কিছু হবে না এমন নেতিবাচক ট্রেন চলত। আর বৃদ্ধের ওই কথাগুলো বা মোটিভেশন হয়তো হতাশার সেই ট্রেনটাকে সাময়িকভাবে থামিয়ে দিল। কিন্তু নতুন গন্তব্যে পৌঁছাতে হলে তো মনের ভেতরে নতুন রেল লাইন বসাতে হবে। আর সেই কাজটা তো শুধু আবেগ দিয়ে হয় না, তার জন্য তো কাঠখড় পোড়াতে হয়। অনুপ্রেরণা হলো গাড়ি স্টার্টারের মতো, কিন্তু গাড়ি চালাতে গেলে জ্বালানি লাগে। অর্ণবে সে জ্বালানি কি ছিল? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। এই রেললাইন বসানোর রূপকটা চমৎকার, কারণ নতুন রেললাইন বসানো মানে হল দৈনন্দিন জীবনে নতুন অভ্যাস বা হ্যাবিট তৈরি করা। তার মানে শুধু মোটিভেশনাল ভিডিও দেখে বা কথা শুনে কাজ হবে না। না, শুধু মোটিভেশন দিয়ে আমরা বড়জোর ২-৩ দিন উজ্জীবিত থাকতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদী পরিবর্তন আসে ডিসিপ্লিন বা শৃঙ্খলা থেকে। অর্ণবের আসল জ্বালানি ছিল তার রুটিনের ছোট্ট ছোট্ট কিন্তু অত্যন্ত কার্যকরী কিছু পরিবর্তন। গল্পের বর্ণনায় আমরা দেখি সে প্রথমেই তার মোবাইলের পেছনে নষ্ট করার সময় কমিয়ে দেয়, নতুন দক্ষতা বা স্কিল শিখতে শুরু করে, শরীরচর্চা শুরু করে। এবং সবচেয়ে বড় যে কাজটা সে করে, নিজেকে ছোট ভাবা বা সেলফ পিটি করা পুরোপুরি বন্ধ করে দেয়। এই কাজগুলো বাইরে থেকে দেখতে খুব সাধারণ মনে হলেও মনস্তাত্ত্বিক দিক থেকে এগুলোর প্রভাব বিশাল। দাঁড়ান, এই জায়গাটা একটু গভীরভাবে বোঝা দরকার। এই যে মোবাইল কমানো বা শরীর চর্চা করা, যখন একজন মানুষ চরম ডিপ্রেশন বা লার্নড হেল্পলেসনেসের মধ্যে থাকে, তখন তার তো বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না।
একদম। তখন ছোট কাজও পাহাড়ের মতো মনে হয়। সেখানে এই কাজগুলো করা তো পাহাড় ডিঙানোর মতোই কঠিন। এগুলো কিভাবে তার ভেতরের হতাশার মোকাবেলা করল? এর পেছনের বিজ্ঞানটা ঠিক কি? এর পেছনে খুব স্পষ্ট নিউরোবায়োলজিক্যাল কারণ আছে। ধরুন, যখন আমরা হতাশায় থাকি তখন আমরা সোশ্যাল মিডিয়া ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করি। এটা আমাদের ব্রেনকে খুব সস্তায় ডোপামিন দেয়। আচ্ছা, যাকে আমরা বলি চিপ ডোপামিন। ঠিক। এর ফলে ব্রেনের বেসলাইন বা সাধারণ ডোপামিনের স্তর এত নিচে নেমে যায় যে কোনো কঠিন কাজ বা পড়াশোনায় আর মনোযোগ দেওয়াই যায় না। অর্ণব যখন মোবাইলের সময় কমিয়ে দিল তখন সে আসলে তার ব্রেনের ডোপামিন সিস্টেমকে রিসেট বা রিবুট করল। আর শরীরচর্চার ব্যাপারটা? ওটা আরও ইন্টারেস্টিং। এক্সারসাইজ করলে আমাদের ব্রেনে এন্ডরফিন নামক কেমিক্যাল রিলিজ হয়, যা প্রাকৃতিকভাবে স্ট্রেস বা মানসিক চাপ কমায়। মানে একটা ন্যাচারাল পেন কিলারের মতো কাজ করে। হ্যাঁ, একই সাথে বিডিএনএফ বা ব্রেইন ডেরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর নামক একটি প্রোটিন তৈরি হয়, যা নতুন নিউরন তৈরিতে সাহায্য করে। ও, তার মানে অর্ণব যখন প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করছিল এবং নতুন স্কিল শিখছিল, সে আক্ষরিক অর্থেই তার ব্রেনকে শারীরিকভাবে পরিবর্তন করছিল। একদম তাই। সে তার ব্রেনের হার্ডওয়্যারটাই যেন আপগ্রেড করছিল। তার মানে ব্যাপারটা শুধু পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সে মেকানিক্যালি তার শরীর এবং মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করছিল। ঠিক। আরেকটা ব্যাপার খেয়াল করার মতো, এই যে ছোট ছোট কাজগুলো, যেমন আজ আমি 1 ঘন্টা ফোন কম ধরব বা আজ আধ ঘন্টা ব্যায়াম করব, এগুলো যখন কেউ সফলভাবে সম্পন্ন করে তখন সে আসলে নিজের কাছে নিজের দেওয়া কথা রাখে। হ্যাঁ, নিজের উপর বিশ্বাসটা ফিরতে শুরু করে। 3 বছর ধরে ব্যর্থ হওয়ার কারণে অর্ণবের নিজের উপর থেকে যে বিশ্বাসটা উঠে গিয়েছিল, এই ছোট ছোট দৈনন্দিন জয়গুলো বা মাইক্রো উইনগুলো কি সেই আত্মবিশ্বাসটাই আবার একটু একটু করে ফিরিয়ে আনছিল না? একদম নিখুঁত ধরেছেন। সাইকোলজিতে একে বলা হয় বিল্ডিং সেলফ এফিকেসি বা নিজের সক্ষমতার উপর বিশ্বাস ফিরিয়ে আনা। অর্ণব বুঝতে পেরেছিল যে আগামীকালের চাকরির ইন্টারভিউ তার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আজকের দিনটা সে কিভাবে কাটাবে সেটা পুরোপুরি তার নিয়ন্ত্রণে। সে আর ৩ বছর পরের অর্ণবকে নিয়ে ভাবেনি। সে ভেবেছিল আজকের দিনটাকে সে কিভাবে একটু ভালো করতে পারে। প্রতিদিন যখন সে নিজের দেওয়া ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করত তখন তার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন বুঝতে শিখত যে হ্যাঁ, আমি চাইলে কিছু একটা করতে পারি। আর যখন মানুষ নিজের চোখে নিজের সম্মানটা ফিরিয়ে আনতে পারে, তখন বাইরের দুনিয়ার কোনো প্রত্যাখ্যান বা রিজেকশনই আর তাকে ভেতর থেকে ভাঙতে পারে না। অর্ণবের এই পরিবর্তনটা কেবল চাকরির জন্য প্রস্তুতি ছিল না, এটা ছিল নিজেকে ভেতর থেকে এমনভাবে গড়ে তোলা যেন যে কোনো ঝড় সামলানোর ক্ষমতা তার তৈরি হয়। আর তার এই ধারাবাহিক নীরব পরিশ্রমের ফলাফল আমরা গল্পের একদম শেষে দেখতে পাই। হ্যাঁ, ১ বছর কেটে গেছে ততদিনে। অর্ণব আবার সেই একই স্টেশনে, সেই একই বেঞ্চের কাছে দাঁড়িয়ে আছে। সময়টা হয়তো আলাদা, কিন্তু জায়গাটা এক। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এসে ঢোকে। মেসেজটাতে লেখা ছিল, কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। এই কয়েকটা মাত্র শব্দ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ওই ৩৬৫ দিনের নিরলস পরিশ্রম। সস্তা ডোপামিনের প্রলোভন ত্যাগ করা, ঘাম আর হার না মানা এক অসম্ভব জেদ। অর্ণব আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলেছিল, ধন্যবাদ। শেষ ট্রেনটা সত্যি এখনো যায়নি। সত্যি অসাধারণ একটা দৃশ্য। এই দৃশ্যটা যখন আমরা পড়ি তখন একটা অদ্ভুত শিমরণ জাগে। এটা শুধু একটা চাকরি পাওয়ার গল্প মনে হয় না, মনে হয় যেন একটা ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো নতুন করে জন্ম নেওয়ার গল্প। এই শিহরণ জায়গাটাই তো একটা সার্থক গল্পের লক্ষণ। পুরো আলোচনা থেকে আমরা যদি মূল নির্যাস বা টেকঅ্যাওয়েগুলো এক জায়গায় করি তবে দেখতে পাব যে জীবনের ব্যর্থতা মানেই সব শেষ নয়। একদমই নয়। আমাদের চারপাশে এমন হাজারো অর্ণব ছড়িয়ে আছে যারা হয়তো ১-২বার হোঁচট খেয়েই ভাবছে তাদের দৌড় শেষ। কিন্তু সত্যটা হলো ব্যর্থতা কোনো পরিচয় নয়, এটা একটা সাময়িক অবস্থা মাত্র। যতদিন না আমরা নিজেরাই হার মেনে নিচ্ছি, খেলা কিন্তু চলতে থাকে। ঠিক, মস্তিষ্ককে যে কোনো বয়সে নতুন করে গড়ে তোলা যায়, ঠিক যেমন ওই ৪৮ বছর বয়সী বৃদ্ধ প্রমাণ করেছিলেন এবং অর্ণব নিধের জীবনে বাস্তবায়ন করেছিল। সুযোগের ট্রেন সত্যিই নিরন্তর আসতে থাকে, শুধু দরকার নিজের স্টেশনটায় মাটি কামড়ে পড়ে থাকা। আর হতাশার বদলে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা। চমৎকার একটা বিশ্লেষণ শুনলাম আমরা। এই গল্পটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে খাদের কিনারা থেকে ফিরে আসার একটা রাস্তা সবসময়ই থাকে। যদি আমরা সেই রাস্তাটা খোঁজার বিজ্ঞান এবং মানসিকতাটা বুঝতে পারি।
তবে আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে এ পুরো ঘটনা এবং এতক্ষণেই মনস্তাত্ত্বিক বিশ্লেষণের উপর ভিত্তি করে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? একটা জিনিস একটু গভীরভাবে ভেবে দেখার মতো। গল্প থেকে আমরা শিখলাম যে সুযোগের ট্রেন কখনো থামে না, একের পর এক আসতেই থাকে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সত্যি স্টেশনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শুধু পরের ট্রেনের জন্য অপেক্ষা করা, ভালো পয়েন্ট। নাকি নিজের চোখ কান খোলা রেখে নিজেকে প্রস্তুত করে নিজের জন্য একদম সঠিক ট্রেনটিকে চিনতে পারা? এই প্রশ্নটা রইল ভাবার জন্য। কথা হবে পরের গভীর আলোচনায়।